গত ক্লাসে আমরা একটা থিওরেম পড়েছিলাম, থিওরেম 12। এখানে বক্তব্য ছিল যে যে কোনো ফিক্সড ভেক্টর y, এটা যদি হিলবার্ট স্পেস থেকে যদি আমরা চুজ করি, তাহলে সেই y এর সাথে অ্যাসোসিয়েট একটা ফাংশনাল পাওয়া যাবে fy, যেন fy কে রিপ্রেজেন্ট করা যাবে সেই y এর সাথে ইনার প্রোডাক্ট, মানে আমি ইনপুট যাকে নিব সেই ফাংশনালে সেই ইনপুটের সাথে যদি আমি y এর ইনার প্রোডাক্ট করি, তাহলে আমি এই f এর মানটা এই ইনার প্রোডাক্টের সাথে রিলেটেড। স্যার সাউন্ডটা আরেকটু বড় করতে হবে স্যার, শুনতে পাচ্ছি না। বাকিদের কি অবস্থা, শুনতে পাচ্ছো? স্যার এখন আমি শুনতে পাচ্ছি, ঠিক আছে স্যার। তো যেটা বলতেছে যে h এর মধ্যে থেকে একটা ফিক্সড ভেক্টর নিলে, তো সেই ফিক্সড ভেক্টরের সাপেক্ষে আমি এরকম একটা ফাংশনাল পাবো, যেই ফাংশনালের মান আমি সেই ইনপুটের সাথে y এর ইনার প্রোডাক্ট দ্বারা ডিফাইন করতে পারবো, এবং এই ফাংশনালটা সেই কনজুগেট স্পেস h স্টারের মধ্যে বিলং করবে, আর সেই ফাংশনালের নর্ম আর সেই ফিক্সড ভেক্টরের নর্ম সেম হবে। এটাও একটা কন্ডিশন ছিল, এটা প্রমাণ আমরা করেছি। এখন এটার কনভার্সটা আমরা দেখব। তো সেই কনভার্সটাকে বলতেছে যে রিজ রিপ্রেজেন্টেশন থিওরেম অফ কন্টিনিউয়াস লিনিয়ার ফাংশনাল অন হিলবার্ট স্পেস। তো থিওরেমটা কি বলতেছে খেয়াল করো, যদি হিলবার্ট স্পেস h হয় এবং তার কনজুগেট স্পেসের মধ্যে যে কোনো আরবিটারি ফাংশনাল f হয়, তাহলে h এর মধ্যে কোনো এরকম একটা ভেক্টর থাকবে যেন f of x equal to inner product of xy এই হিসেবে ডিফাইন করা যাবে। মানে কথা হচ্ছে ফাংশনটার ডেফিনেশন যাই থাক, খেয়াল করে দেখো, এই যে h স্টারের মধ্যে অনেক অনেক ফাংশনাল আছে, এখানে আমরা আরবিটারি একটা ফাংশনাল চুজ করছি। তো সেই ফাংশনকে তার যে অরিজিনাল ফর্মুলা সেটা ছাড়াই আমরা এরকম ফরম্যাটে এক্সপ্রেস করতে পারবো। এটাই হচ্ছে থিওরেমের ভার্সন। মানে প্রবলেমটা কি বুঝতে পারছো? কি বলছে? আগের থিওরেমের উল্টা কথা এখানে। আগের থিওরেমে ছিল যে একটা ফিক্সড ভেক্টরের জন্য অ্যাসোসিয়েট করে একটা ফাংশনাল পাওয়া যাবে, এরকম বলতেছিল। আর এখন বলতেছে যে কনজুগেট স্পেসে যে কোনো ফাংশনালের জন্য আমরা এরকম ফিক্সড ভেক্টর y পাবো, যেন সে ফাংশনের ডেফিনেশনকে আমরা এইভাবে ডিফাইন করে দিতে পারবো বা রিপ্লেস করে দিতে পারবো। দুইটা থিওরেমের ভাষ্য বুঝতে পারছো কি বলছে? বুঝতে পারছো কি দুইটার কথা? তো আমাদের খান্নার বইয়ে যে প্রমাণটা দেওয়া আছে এটা বেশ বড়। হ্যাঁ, হ্যালো, কি কিছু বলতেছো? কিছু বলতেছো গাইস? আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই থিওরেমের প্রমাণ যেটা খান্নার বইয়ে দেওয়া আছে এটা বেশ বড়, কিন্তু বুঝার জন্য খুব সুবিধা, মানে হচ্ছে একদম খোলাসা করে প্রত্যেকটা লাইন ইলাবোরেট করা আছে। তো তোমরা এটা নিজেরা পড়বা। আমি অল্টারনেট প্রমাণটা করাচ্ছি। অল্টারনেট প্রমাণটা আছে তোমার ফাতেমা চৌধুরী মনিবুর রহমান স্যারের বইতে, ওখান থেকে আমি এখানে অ্যাড করে দিয়েছি, যদি ওই জিনিসটা তোমাদের খান্নার বই অল্টারনেট প্রুফটা নাই। তো প্রথমে আসি, যে বলতেছে যে যে কোনো ফাংশনালকে কনজুগেট স্পেসের মধ্যে থেকে যে কোনো ফাংশনালকে চুজ করলে তার বিপরীতে এরকম একটা y পাওয়া যাবে, যেন ফাংশনের ডেফিনেশনকে সেই ইনপুট আর y এর ইনার প্রোডাক্ট হিসেবে এক্সপ্রেস করা যায়। তা প্রথমে আমরা প্রমাণ করি যে এরকম y আদতে সব সময় থাকে কিনা। তো এখন কথা হচ্ছে, যদি ধরো f-টা জিরো ফাংশনাল হয়। জিরো ফাংশনাল বলতে কি বুঝাচ্ছি বলো তো? জিরো ফাংশনাল বলতে কি বুঝাচ্ছি?
জানি না স্যার, আর জিরো আমি অনেকদিন ক্লাস করি নাই মাঝখানে, এটা এখন এটা উত্তর করার জন্য ক্লাস করা লাগে না, এটা করার জন্য ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস যথেষ্ট। ও, তাহলে স্যার ফাংশনালের ডেফিনেশন অনুযায়ী তো স্যার আমরা মানে জিরো একটা নিতেই পারি, যেহেতু ফাংশনালের মধ্যে জিরো আছে, আপনি যেভাবে ফাংশনাল ডেফিনেশন দিয়েছিলেন। সেটা না, ফাংশন জিরো ফাংশন মানে কি, আমি ইনপুট যাইতেই রেজাল্ট আসবে জিরো, জিরো, হ্যাঁ এটাকে জিরো ফাংশন বলে। তা এখানে যেহেতু আমরা ফাংশনাল বলতেছি এই জন্য জিরো ফাংশনাল। তো খেয়াল করে দেখো, যদি এফ নিজে জিরো ফাংশনাল হয়, মানে ইনপুট যাই দেই আউটপুট আসবে জিরো, যদি এরকম হয় তাহলে জিরো আউটপুট কি সব সময় আমরা কি একটা জিরো ভেক্টরের ইনার প্রোডাক্ট হিসেবে এক্সপ্রেস করতে পারবো না? পারবো স্যার। কি বাকিরা বুঝতেছো এই কথাটা কি বলছি? মানে রেজাল্ট জিরো, জি স্যার, জিরোর সাথে জিরোর ইনার প্রোডাক্ট করলে তো রেজাল্ট জিরোই পাবো। জিরো না, এখানে হচ্ছে আমাদের এফ এর ইনপুট তো হবে এক্স, এফ এর ইনপুট ধরো এক্স, এফ এর মধ্যে আমি ইনপুট দিব, আমাদের দরকার তো ইনপুটের সাথে ইনার প্রোডাক্ট রিলেট করা। হ্যাঁ স্যার, তো জিরোর সাথে ইনার প্রোডাক্ট অন্য কিছুর ইনার প্রোডাক্ট করলে এটা তো ফলাফল জিরোই আসবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে এক্স এর সাথে যদি আমরা জিরো ভেক্টরের ইনার প্রোডাক্ট নেই, এক্স এর সাথে যদি আমরা জিরো ভেক্টরের ইনার প্রোডাক্ট নেই, তাহলে তো রেজাল্ট জিরো আসবে। জি স্যার। তাই দুই জায়গার জিরো মিলে গেল। তো প্রথম লাইনের ব্যাখ্যাটা এটাই, যদি এফ নিজে জিরো ফাংশনাল হয়, তাহলে আমরা যদি ওয়াই কে জিরো ভেক্টর ধরে নেই, ওয়াই কে যদি জিরো ভেক্টর ধরে নেই, তাহলে আমাদের স্টেটমেন্টে যা বলছে সেটা ফুলফিল হয়ে গেল, রিকোয়ারমেন্ট পুরো হয়ে গেল। তো ঠিক আছে, তাহলে এই কেস যেহেতু সমাধান হয়ে গেল, তো আমরা ধরে নিচ্ছি যে এফ জিরো ফাংশনাল না। জিরো ফাংশনাল না মানে এমন কিছু ইনপুট থাকবে যাদের কারণে এফ জিরো রেজাল্ট দিবে না, ব্যাপারটা এরকমই। ঠিক আছে, কিছু কিছু জিরো আসলেও ইন জেনারেল সবাই কি জিরো আসবে না। তা আমরা এটা ধরে নিচ্ছি যে এফ জিরো ফাংশনাল না। তাহলে আমরা যদি কার্নেল বা নাল স্পেস বলে, কার্নেল মনে আছে কি তোমাদের? নাল স্পেস একটা ফাংশনালের নাল স্পেস, মানে ফাংশনের নাল স্পেস, কার্নেল বা নাল স্পেস মনে আছে? না স্যার। হ্যাঁ, নাল স্পেস কার্নেল কারো মনে নাই? মনে নাই স্যার আমার। কি একজনের মনে নাই? নাল স্পেস ছিল হচ্ছে যদি স্যার রো আর কলাম ভেক্টরের মধ্যে রো ভেক্টর কম থাকলে না স্যার কলাম ভেক্টরের তুলনায় নাল স্পেস হতো, এই টাইপের একটা মনে হয় পড়েছিলাম। সব জায়গায় গিয়ে হচ্ছে গিয়ে স্যার সাউন্ড শোনা যাচ্ছে না স্যার আপনার। সব জায়গায় গিয়ে খালি করলারি টাইপ কথা গিয়ে ডেলিভারি দাও, আসল কথার খবর নাই। স্যার নাল স্পেস মানে স্যার যে স্পেসের মধ্যে শূন্য ছাড়া অন্য কিছু নাই। পড়লো একটা, কে পারবা? নাল স্পেস কার্নেল এগুলো কে পারবা? কারো মনে আছে কার্নেল বা নাল স্পেস কি জিনিস? স্যার মনে নাই স্যার। কারোর মনে নাই? নাজমুল হক আসো ক্লাসে? নাজমুল হক, ক্লাসে অন করে চলে গেছে মনে হয়। রিফাত ক্লাসে আসো? নাই। সিয়াম, সজীব, শরীফুল, জি স্যার, আমারও খেয়াল আসতেছে না এখন। আলামিন ক্লাসে আসো? এবারে ইলেরা আসো ক্লাসে? স্যার সিয়াম আছে স্যার ক্লাসে স্যার। কয়েকজন তো ক্লাসে নাই, ক্লাস ভিডিও অন করে চলে গেছে। লক্ষ্মী 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 রয় আসো? জি স্যার, আসি স্যার। তো কি মনে নাই? না স্যার, মনে পড়তেছে না।
স্যার। নাল স্পেস, কার্নেল এগুলো মনে নেই? আশিফুজ্জামান না স্যার, সেদিনকার মতো আজকের ক্লাস বন্ধ করে দিতে হবে। এই পুরনো পড়া যদি আবার বোঝানো লাগে তাহলে সমস্যা। এগুলো স্যার ওইভাবে বুঝে পড়ি নাই তো তখন স্যার, এমনি ডেফিনেশন মুখস্থ করেছিলাম নিজে নিজে পরীক্ষায় লেখার জন্য। যখন স্যার এটা লিনিয়ার অ্যালজেব্রা 1 পড়ি, এরপর স্যার এগুলো ভুলেই গেছি। ভুলে গেছো না? পরে রিকভারি করতেছিলাম, মাঝখানে তো অন্য একটা সমস্যার কারণে স্যার আর আটকে গেছিলাম, আর এগুলো রিকভারি করার সময় পাই নাই। এখন আলহামদুলিল্লাহ স্যার সমস্যাটা সমাধান হয়ে গেছে পুরোপুরি। এখন আবার পড়াশোনায় ফিরতে পারছি। সবার এই একই অবস্থা হলে তো পড়াবো কারে আর আগাবো কিভাবে? আচ্ছা, নাল মানে কি? নাল শব্দের অর্থ কি? স্যার নাল মানে খালি। খালি। স্যার তো এখানে নাই, এমটি। এমটি। তো মনে করো না নাল স্পেস মানে এমটি স্পেস, এরকম না, কিন্তু নালের সাথে তার একটা সম্পর্ক আছে। নাল মানে আরেকটা অর্থ জিরো, ঠিক আছে? এমটি তো একটা আছেই, নাল শব্দের আরেকটা অর্থ হচ্ছে জিরো, জিরো। শূন্য। তো তোমরা আইগেন ভেক্টর মনে আছে? আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর মনে আছে? জি স্যার, ওগুলো মনে আছে। তা আইগেন ভেক্টরটা কি জিনিস বলো তো দেখি? স্যার আইগেন ভেক্টরটা হচ্ছে স্যার যেটার সাথে স্যার আইগেন ভ্যালু যদি আমরা স্যার গুণ করি। আইগেন ভ্যালু তো পরে আসবে ছেলে, আইগেন ভেক্টর আগে বলো। আইগেন ভ্যালুর ডেফিনিশন আইগেন ভেক্টর বলার পরে না আসবে, আগে আইগেন ভেক্টর বলো। স্যার এখন ওইভাবে ডেফিনেশনটা তো স্যার মনে পড়তেছে না এক্সাক্ট। ডেফিনিশন বলা লাগবে না, বুঝাই বললেই হবে যে এটা আইগেন ভেক্টর। বলো অন্য কেউ? আইগেন ভ্যালু পরে, আগে আইগেন ভেক্টর বলো। কি কেউ কেউ পারবা? আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর কি কার মনে নাই? এগুলো তো লিনিয়ার অ্যালজেব্রার একদম বেসিক জিনিস। এগুলোতে এক সেট, দেড় সেট, 2 সেট কোশ্চেন থাকে ফাইনাল পরীক্ষায়। আইগেন ভ্যালু বের করো, আইগেন ভেক্টর বের করো। করো না এই অঙ্ক পরীক্ষায়? করেছিলাম স্যার। কিভাবে করছো? শুরু কিভাবে করছো? স্যার ওই যে ম্যাট্রিক্স আকারে লিখতাম, লিখার পরে স্যার এখান থেকে ল্যামডা ম্যাট্রিক আকারে কি লিখছিলা বলো, সেটা বলো। ম্যাট্রিক্স আকারে স্যার ওই আইগেন ভেক্টরের কোএফিসিয়েন্ট গুলো লিখেছিলাম। কিভাবে? এই কলাম আকারে লিখেছিলাম। আর সেটাই তো, প্রথম লাইনটা কি? আইগেন ভেক্টর লেখার লাইন, প্রথম লাইনটা কি ছিল? মানে যেটার উপর ভিত্তি করে তুমি অঙ্ক করছো সেটা কি ছিল? স্যার হ্যাঁ, ওই ইয়াটা ফর্মুলাটা মনে পড়তেছে না আর কি স্যার। ভি ভেক্টরের সাথে একটা ইয়া গুণ ইকুয়াল টু সামথিং ছিল, এই ইকুয়েশনটা মনে পড়তেছে না আর কি স্যার। না ডেফিনিশন মুখস্থ আছে, না ইকুয়েশন জানা আছে, না বেসিক মনে আছে? স্যার এগুলো একটু দেখলে পারা যাবে স্যার, অনেকদিন দেখা হয় না তো ভুলে গেছি। এগুলো দেখলে কি হবে? দেখলে তো ওই তুমি আগে যা পড়ছো এই পড়ার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না তো, তোমার খালি ফর্মুলাটা মনে পড়বে, বেসিক তো কিছু মনে পড়বে না। না স্যার, এগুলা অনেক বেসিক্যালি বুঝাইছিলেন স্যার, এগুলা অনেক বেসিক্যালি বুঝি স্যার, শুধু দীর্ঘদিন না দেখা এবং না পড়ার কারণে বলতে পারতেছি না। ax equal to lambda x এরকম ইকুয়েশন মনে পড়ে না? জি স্যার, এটাই আর কি, এটাই হচ্ছে আমার ম্যাট্রিক্সটা ছিল, x ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ল্যামডা x ভেক্টর ছিল। এর সাথে x ভেক্টর গুণ করলাম, রেজাল্ট আসলো lambda x। জি স্যার, এই জিনিসটা মনে পড়তেছে। তাহলে ঘটনা কি? স্যার তাহলে ঘটনা কি হইলো, মানে এখানে ব্যাপারটা কি ঘটলো? আমি a ম্যাট্রিক্সের সাথে একটা কলাম ভেক্টর x গুণ করলাম, রেজাল্ট আসলো lambda x। তাহলে ব্যাপারটাকে ব্যাখ্যা করলে যদি আমরা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, জিওমেট্রিক সেন্সে এখনো যাচ্ছি না, যদি ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনের দিকে যাই তাহলে কি বলতে হবে? যে আমি ইনপুট যেটা দিলাম, আমি ইনপুটেরই একটা মাল্টিপল আউটপুট হিসেবে পাইলাম।
জি স্যার। কি বাকিরা বুঝতেছো কি বলতেছে? স্যার আমরা স্যার যখন নবম শ্রেণীতে হায়ার ম্যাথ পড়ি স্যার, ওইখানে তো স্যার আমরা একটা লাইন পড়েছিলাম এরকম যে কোন একটা ভেক্টর যদি মানে দুইটা ভেক্টর যদি একই সমান্তরাল সরল রেখায় বা একই ধারক রেখায় থাকে তখন একটিকে আরেকটির স্কেলার গুণিতক আকারে প্রকাশ করা যায়। হুম, স্যার এই কথাটাই কি স্যার আসলে মানে ওই কথাটা না অনেকটা কাছাকাছি কথা না স্যার? হ্যাঁ আবার কাছাকাছি স্যার কথাই। লিনিয়ার কম্বিনেশনও স্যার পড়াইলেন ওই দিন, হচ্ছে কি মানে আমরা লিনিয়ার কম্বিনেশনের ক্ষেত্রেও যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে একটাকে আরেকটার ইয়া আকারে লিখা যায়, আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে লিখা যায় না যেহেতু সবগুলার ভ্যালু 0, a1 a2 a3 ইকুয়াল টু। স্যার কথা তিনটা কি সেম না স্যার? মানে আমরা 9 10 এ যেটা পড়ছিলাম আর এখন এই আইগেন ভ্যালু ভেক্টরের ক্ষেত্রে আপনি যেটা বলতেছেন, যদিও এখানে ম্যাট্রিক্স আকার আর এখানে সংখ্যা ছিল আর কি স্যার। হুম, হুম, হুম। এদের মধ্যে মিল আছে, সম্পর্ক আছে, কিন্তু সবকিছু এক না। একেবারে এক না, হ্যাঁ স্যার কাছাকাছি। যখন দুইটা ভেক্টরের মধ্যে কম্পেয়ার করব তখন মাল্টিপল কথা আসতে পারে। লিনিয়ার কম্বিনেশন ব্যাপারটা হচ্ছে শুধু দুইজন না, এখানে দুইজনের বেশিও থাকতে পারে। হ্যাঁ স্যার থাকতে পারে। যখন আমি দুইজনের মধ্যে লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা বলবো তখন তাদের মধ্যে স্কেলার মাল্টিপল হলে হ্যাঁ হ্যাঁ, differential হবে, মানে নাহলে শুধু হবে না। দুইটা ভেক্টরের ক্ষেত্রে এটা ইয়া হবে, মানে সেম হবে, এরপর আর হবে না। হ্যাঁ, তো বুঝতে এখানে পারছি স্যার। যেই ax ইকুয়াল টু ল্যামডা এক্স, এ হচ্ছে ট্রান্সফরমেশন করার একটা ফর্মুলা। এখানে ম্যাট্রিক্স আকারে ওই এক্স ভেক্টরটাকে পরিবর্তন করার একটা ফর্মুলা। জি স্যার। আমি যে কোনো ভেক্টরকে যদি এর সাথে মানে এর ডান পাশে বসায় গুণ করি, মনে করো a ইনটু একটা ইউ ভেক্টর, রেজাল্ট তো সবসময় ইউর মাল্টিপল আসবে এমন তো কোনো কথা নাই। সবসময় কি আসবে এরকম? মানে ব্যাপারটা চিন্তা করো। না ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমি একটা আসবে। ম্যাট্রিক্সের ডান পাশে একটা র্যান্ডম ইউ ভেক্টর গুণ করলাম, আমার রেজাল্ট কি সবসময় ইউর মাল্টিপল আকারে আসবে? হ্যাঁ স্যার আসবে তো। হ্যাট, ও না না স্যার আসবে না, কারণ আমরা তো এখানে গুণ করার সময় ইয়াগুলা যোগ করে ফেলবো। সব সময় আসবে না স্যার, ওই আইগেন ভেক্টর হইলেই আসবে, আর না হয় আসবে না। এটাই এখন লাইনে আসতেছো। আমি যখন এর সাথে এক্স গুণ করলাম সব সময় জি তো স্যার, এটা ল্যামডা এক্স এইরকম রেজাল্ট একটা অঙ্ক আসবে না। করেছিলাম। সব সময় তো ল্যামডা এক্স রেজাল্ট আসবে না। আসবে না, আসলে তখন আইগেন ভেক্টর যখন বা আইগেন ভেক্টর হলে আসবে। যখন ল্যামডা এক্স রেজাল্ট আসবে তখন হচ্ছে গিয়ে সেই এক্সটাকে বলবো আইগেন ভেক্টর, আর সেই ল্যামডা সংখ্যাটাকে বলে মাল্টিপল জিনিসটাকে বলে আইগেন ভ্যালু। কি বুঝতে পারছো? জি স্যার। তো এটা তুমি যদি ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দিয়ে বলো যে আমি যেই ভেক্টরকে ইনপুট দিলাম তারই মাল্টিপল পাইলাম, তাহলে সেটা আইগেন ভেক্টর হবে। যদি এরকম ঘটনা না হয় সেটা আইগেন ভেক্টর না। আর কত গুণ পাইলাম, এই কত গুণ সেই সংখ্যাটা হচ্ছে গিয়ে আইগেন ভ্যালু। বুঝাইতে পারছি? স্যার সাউন্ড চলে গেছিল স্যার, আবার আরেকবার যদি বলেন। আমার ইন্টারনেট কানেকশন বলতেছিলাম যে আমি এক্স কে ইনপুট দিলাম, তাহলে এক্স এরই একটা মাল্টিপল আউটপুট হিসেবে পাইলাম। মানে কি, যেটাকে ইনপুট দিছি সেটারই একটা মাল্টিপল আউটপুট হিসেবে পাইলাম, তাই না? তো এখানে কত গুণ পাইলাম সেই জিনিসটা হচ্ছে আইগেন ভ্যালু। আর যদি ওই ইনপুটেরই একটা মাল্টিপল পাওয়া যায় তখন সেই ইনপুটটাকে আমি বলবো আইগেন ভেক্টর। কথা কি বুঝতে পারছো? শোনা যাচ্ছে? কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তো হ্যাঁ হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এখন এটাকে জিওমেট্রিক সেন্সে ব্যাখ্যা করো। এক্স আর ল্যামডা এক্স এই দুইজনের মধ্যে সম্পর্ক কি? স্যার যদি আমি ধরেন স্যার আমার কাছে একটা ইউ ভেক্টর ছিল, ওইটাকে আমি 2 দ্বারা গুণ করলাম, তাহলে কি ঘটনা হলো? তাহলে 2x ভেক্টর হইলো। আবার যদি আমি স্যার 5 দ্বারা গুণ করি তাহলে 5x ভেক্টর হইলো। তার মানে আমি স্যার দ্বিগুণ মানে 2 স্টেপ বাড়াইছি আর কি। অর্থাৎ আমি যদি একক হিসেবে চিন্তা করি, এখানে 3 একক ছিল, এখানে 5 একক ছিল, তাহলে স্যার ল্যামডাটা ওইটাই 5 3, আর ভেক্টরটা সবসময় সেম থাকতে, ভেক্টরের লেংথ গাইস তো আবার স্টিল হয়ে গেল। হ্যাঁ, বাকিটা শুনতে পাচ্ছ ওর কথা?
না স্যার, শুনতে পাচ্ছি না স্যার। আচ্ছা ও আমার এখানে না, তাহলে স্যারের এখানে সমস্যা। আচ্ছা, আমি ওটা আবার বলে দেই। কথা ঠিক আছে, কিন্তু তোমরা জিস্ট কথা উত্তর করো না কেন? 2 লাইনের উত্তরকে 5 লাইন বানানো তো দরকার নাই। এক্স আর ল্যামডা এক্স এই দুটার মধ্যে পার্থক্য শুধু হচ্ছে কি, একটা ভেক্টর একটা স্কেলার। হাট, আবার কয়েকটা ভেক্টর আছে, তাহলে দুইটাই তো স্যার- ভেক্টর। স্যার ল্যামডা কেন ভেক্টর স্যার? একটা এক্স আর একটা ল্যামডা এক্স, এটার কথা বলতেছি। ও হ্যাঁ, ল্যামডা এক্স বলছেন, আমি শুধু ল্যামডার কথা বলছি স্যার। এক্স আর ল্যামডা এক্স মানে ল্যামডা স্কয়ার। এই দুইটা আসলে প্যারালাল ভেক্টর, মানে তাদের ধারক রেখা সেম, ডিরেকশন অথবা হচ্ছে সমান্তরাল। ঠিক আছে। জি স্যার। আর ল্যামডাটা এখানে কি, যে তাদের দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য কত, যে এক্স এর তুলনায় হ্যাঁ ল্যামডা এক্স এর দৈর্ঘ্য আসলে ল্যামডা গুণ কতটুকু? বেশি অথবা কম, কারণ ল্যামডা যদি 1 এর কম হয় তখন সেটা কম হয়ে যাবে, তাই না? আবার স্যার। যদি মাইনাস হয় তার মানে তারা প্যারালাল কিন্তু অসদৃশ, মনে আছে তো? বিপরীত বলতেও পারি স্যার। হ্যাঁ, যেটা আমরা একই ধারক রেখায় বা সমান্তরাল, কিন্তু তারা বিপরীত। হ্যাঁ বিপরীত দিকে ডিরেকশন, বা স্যার। তাদের ধারক রেখা সেম অথবা প্যারালাল কিন্তু ডিরেকশন সেম। তাহলে আমি যখন ax = λx বলতেছি, তার মানে যেসব ভেক্টর ট্রান্সফরমেশন করার পরে ঘোরে না, রোটেট করে না, অথবা রোটেট করলেও 180 ডিগ্রিতে করে এবং দৈর্ঘ্যে চেঞ্জ হয় মাত্র, ব্যাপারটা চিন্তা করো। যেসব ভেক্টরকে পরিবর্তন করার পরে শুধুমাত্র দৈর্ঘ্যে পরিবর্তন হয়, রোটেট করে না, অথবা রোটেট করলেও 180 ডিগ্রিতে করে, এইসব ভেক্টর হচ্ছে আইগেন ভেক্টর। এখন এতক্ষণ যা পেশাল পারছি বুঝতে পারছো কিনা? জি স্যার। কি বাকিরা বুঝছো? জি স্যার। যেসব ভেক্টর রোটেট করে না বা করলে 180 ডিগ্রি। দৈর্ঘ্যে পরিবর্তন হইতে পারে কিন্তু রোটেট করবে না, অথবা করলেও 180 ডিগ্রিতে করবে, সেগুলো হচ্ছে গিয়ে কি আইগেন ভেক্টর। ভেক্টর। আর এই যে দৈর্ঘ্যে যে পরিবর্তন হয়েছে, কত গুণ হয়েছে, কত গুণ কম বা কত গুণ বেশি, এই সংখ্যাটাকে বলে আইগেন ভ্যালু। ভ্যালু। বুঝা জি গেছে? স্যার। বুঝা গেছে? জি স্যার। তো কখনো যদি কোথাও আইগেন ভেক্টরের ডেফিনেশন জিজ্ঞেস করে, এইটা বলবা, এটা শুনলে মানুষ খুশি হবে। বুঝতে পারছো? আমার এক ডিপার্টমেন্টে ছোট ভাই, সে এখন ডুয়েটের টিচার। তো সে ডুয়েটে 2 বার ভাইবা দিছে আর কি, প্রথমবার চাকরি হয় না। তো সেইবার তারে ভাইবা এই জিজ্ঞেস করছে যে আইগেন ভেক্টরটা কি জিনিস। তো সে ওই তোমাদের মতে বলছে ax = λx হলে x হচ্ছে আইগেন ভেক্টর আর ল্যামডা হচ্ছে আইগেন ভ্যালু। এটা তো বাচ্চারাও জানে যে লিনিয়ার অলজেব্রা সেকেন্ডারি। তো বলে তোমার কাছে আমরা এগুলো শুনতে চাই নাই। তো বুঝতেছো আসলে সে কি শুনতে চাইতেছে? এতক্ষণ বুঝতে পারছো? বাকিরা বুঝতে পারছো কি যে তার উত্তর সঠিক হলেও সে উত্তরকে তারা কেন গ্রহণ করে না? বুঝতে পারছো তো এতক্ষণ? জি স্যার, মানে বুঝিয়ে বলাটা এক্সপেক্ট করছিল আর কি যে স্যার। ওটাই, যে যেসব ভেক্টর ট্রান্সফরমেশন করার পরে শুধুমাত্র দৈর্ঘ্যে পরিবর্তন হইতে পারে কিন্তু রোটেট করবে রোটেট না, করে না, করলেও করলেও 180 180 ডিগ্রিতে রোটেট করবে, করে, তারাই হচ্ছে আইগেন ভেক্টর। আর কত গুণ বাড়লো কমলো দৈর্ঘ্যে, সেই সংখ্যাটা হচ্ছে আইগেন ভ্যালু। কি মনে জি স্যার। থাকবে না ভুলে যাবা? না, এবার মনে থাকবে স্যার। মনে থাকবে এখন স্যার। হ্যাঁ। ইনশাআল্লাহ এবার মনে থাকবে স্যার। আর যদি ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দিয়ে বলো যে আমি ইনপুট যা দিলাম সেটারই একটা মাল্টিপল যদি ফেরত পাই, তখন সেটা কি হবে? আইগেন ভ্যালু হবে, সরি আইগেন ভেক্টর হবে। ঠিক আছে? আর কত গুণ পাইলাম সেটা হচ্ছে আইগেন ভ্যালু। সংখ্যাটা হচ্ছে আইগেন ভ্যালু। ক্লিয়ার? জি স্যার। বুঝাইতে পারছি? মনে থাকবে না ভুলে যাবে আবার? ইনশাআল্লাহ মনে স্যার এখন ভালোভাবে মনে থাকবে হ্যাঁ? স্যার। নাকি x = λx গিয়ে বয়ান সারা শুরু করবা যে x = λx হলে সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ? এই এতক্ষণ যত পেশাল পারলাম সেটার ম্যাথমেটিক্যাল রূপ হলো x = λx। ওইটা পরে। ম্যাথমেটিক্সের কাজই হচ্ছে যে কোনো বাস্তব ঘটনাকে বা কাল্পনিক ঘটনাকে সেটা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে রিপ্রেজেন্ট করা। এটা কিন্তু পরের কেস। হ্যাঁ, আমি ভেক্টরকে চেঞ্জ করতেছি, দেখলাম আগের আউটপুটের সাথে ইনপুটের সাথে মিলিয়ে কিছু একটা আসলো, তারপর না আমি গিয়ে সেটাকে একটা ম্যাথমেটিক্যাল রূপ দিলাম ax = λx। ওই কথাটা তো পরে। বুঝছো? জি স্যার।
এবার আসো কার্নেল বা যে নাল স্পেসের ব্যাপারে আসো। এখন আইগেন স্পেস তোমাদের মনে আছে কিনা? আইগেন ভেক্টর তো বুঝলা, আইগেন স্পেস মনে আছে তোমাদের? কেউ জি স্যার। বুদ্ধিমান হলে এটা পারা উচিত। এতক্ষণ যা বুঝাইলাম বা গত ক্লাসগুলোতে যা বুঝাইছি সেই হিসেবে আইগেন স্পেস কে বলতে পারবা যে আইগেন স্পেসটা কি জিনিস? স্যার এটা তো সহজ স্যার, আইগেন ভেক্টর গুলা যে স্পেসে আছে সেটাই তো স্যার আইগেন স্পেস। যে স্পেসে থাকলেই হয় না, আইগেন ভেক্টর গুলো দিয়ে স্প্যান হয় যে স্পেস, হ্যাঁ স্প্যান হয় যে স্পেস, সেটাই আইগেন স্পেস। এমন কোন স্পেস হতে পারে যেখানে আইগেন ভেক্টর গুলো আছে আর সাথে আরো অনেক হাবিজাবি ভেক্টর আছে, সেটা তো আইগেন কিন্তু স্প্যানিং সেটা তো স্প্যান করে না, মানে সর্বনিম্ন ভিত্তিক বেসিস পাওয়া যায় না। আইগেন ভেক্টর গুলা দিয়ে যে স্পেস গঠন হয় সেটা হচ্ছে কি? আইগেন স্পেস। এবার আসো এই যে নাল স্পেসের ব্যাপার আসো। এবার নাল ভেক্টর কাকে বলে? আগে নাল ভেক্টর, যে আইগেন ভেক্টর বুঝছো, এবার নাল ভেক্টর বুঝো। যেসব ভেক্টরকে আমি ইনপুট দেওয়ার পরে আউটপুট 0 আসতেছে, মানে ভেক্টর কিন্তু 0 না, কথা ভালো মতো বুঝো, ভেক্টর 0 না, মানে আমি একটা ভেক্টরকে ইনপুট দিলাম কিন্তু ট্রান্সফরমেশন হওয়ার পর রেজাল্ট আসলো 0। যেসব ভেক্টর ট্রান্সফরমেশন হওয়ার পরে 0তে রেজাল্ট আসে, মানে 0তে ট্রান্সফর্ম হয়ে যায়, তাদেরকে বলে নাল ভেক্টর। কথা বুঝাইতে পারছি? স্যার এই জিরো ভেক্টরের কি স্যার মানে আসলে কোনো বাস্তবতা আছে? আমরা হ্যাঁ, তো জানি স্যার মান দিক দুইটাই থাকতে হয়। হ্যাঁ তাহলে জিরো ভেক্টরটা কি স্যার? স্যার আমাকে একজন এরকম প্রশ্ন করছিল যে মানে জিরো ভেক্টরের বাস্তব উদাহরণ কি হতে পারে। স্যার আমি এমনি একটা উত্তর ওকে দিয়েছি, কিন্তু স্যার আমি নিজে এটাতে আসলে সন্তুষ্ট না। আমি বলছি যেমন স্যার লিখা থাকে যে ডাক্তার এদিকে, এখানে কোনো মান দেওয়া নাই, স্রেফ দিক দেওয়া আছে, না না না, তাহলে এটা তো একটা মানহীন ভেক্টর, মানে এইভাবে বলে বুঝাই দিছি। কিন্তু স্যার পরবর্তী স্যার আমি অনেক নিজেও চিন্তা করছি স্যার আসলে স্যার জিরো ভেক্টরের বাস্তব উদাহরণ কি হতে পারে স্যার? জিরো ভেক্টর জিরো ভেক্টরের বাস্তব উদাহরণ তো তুমি তো ওই যোগ বিয়োগ দিয়ে বুঝাইতে পারবা। আমি সেম একটা বল প্রয়োগ করলাম, বিপরীত দিকে আরেকটা বল প্রয়োগ করলাম, দুই বলের অবস্থা কি হবে, এখন যোগফল কি হবে? 0। এখন এদের আউটপুট যেটা আসলে যে কোনো ডিরেকশনে যাইতে পারতো এবং যে কোনো ডিরেকশনে যাইতে পারে, কিন্তু তার ফোর্স মানে ওই যে যেটা ম্যাগনিটিউড যেহেতু 0, এটার কোনো ইফেক্ট বোঝা যাবে না। কথাটা কি বুঝছো? কারণ জিরো ভেক্টর তো ম্যাগনিটিউড 0। হ্যাঁ স্যার, না গাণিতিক ভাবে ও বুঝে, মানে গাণিতিক ভাবে আমাকে প্রশ্ন করে নাই। মানে যেমন স্যার ওকে আমি বাস্তবে বোতলের মুখা দিয়ে উদাহরণ দিয়েছি ক্রস গুণনের, ওইরকম আর কি স্যার। দরজা দিয়ে তো ডট গুণনের বাস্তব উদাহরণ দিয়েছি, সবকিছুর বাস্তব উদাহরণ চাইছে, তো এই জন্য এটাও এরকম চাইছে। গাণিতিক না, গাণিতিক ভাবে সে স্যাটিসফাইড। হ্যাঁ বুঝতে পারছি, বিষয়টা ওরকমই। আজকে দুইটা ফোর্স একসাথেই করলাম, তখন তো আসলে কোনো দিকে কোনো মুভমেন্ট হচ্ছে না আর কি। এখন এই জিনিসগুলা কেউ মানতে না চাইলে তারা জোর করে মানাইতে পারবে না, বিষয়টা হ্যাঁ। তো এখন নাল ভেক্টরে আসো। জিরো ভেক্টরের কথা বলতেছি না, বলতেছি এমন ভেক্টর যারা পরিবর্তন হওয়ার পরে 0তে আসে, 0তে পরিবর্তন হয়ে যায়, তাদেরকে বলে নাল ভেক্টর। কথা কি বুঝাইতে পারছি? বিষয়টা কি বুঝছো? তাহলে এই নাল ভেক্টর গুলা যেই স্পেসকে স্প্যান করে তারা হচ্ছে গিয়ে নাল স্পেস, সেটা হচ্ছে নাল স্পেস। বুঝতে পারছো কি বলছি? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তো এখানে এই যে কার্নেল আর নাল স্পেস, এই দুইটার মূল বেসিক একই। হ্যাঁ, মূল বেসিক একই, কিন্তু এক একটা নাম এক এক ক্ষেত্রে ইউজ করা হয়। নাল স্পেস শব্দটা ইউজ করা হয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে, যেমন আইগেন স্পেস একটা ম্যাট্রিক্সের আইগেন স্পেস হতে পারে। হ্যাঁ, ওরকমই একটা ম্যাট্রিক্সের নাল স্পেস হতে পারে, মানে একটা ম্যাট্রিক্সের সাথে আমি এমন ভেক্টর গুণ করব যাতে রেজাল্ট 0 আসে। আমার ইনপুট 0 নাও হতে পারে, ঠিক আছে? তো যেসব ভেক্টর পরিবর্তন হয়ে যায় 0তে, তাদেরকে বলা হয় নাল ভেক্টর। আর নাল ভেক্টর যে স্পেসকে স্প্যান করে তারা হচ্ছে নাল স্পেস। নাল স্পেস বুঝতে পারছো? স্যার পরের ডেফিনেশন যেটা বলেছেন সেটা তো স্যার
তাহলে আমি যেটা বলেছিলাম ওইটাই, তাহলে স্যার আপনি তখন স্যাটিসফাইড হন নাই কেন স্যার? কোনটা? আমি তো বলেছিলাম যে নাল ভেক্টর যে স্পেসে থাকে এরা হচ্ছে নাল না, স্পেস। এই যে তুমি আবার আপনার আগের ডেফিনেশনটা বাট মানে আবার ভিন্ন ভুল- রকম, ঠিক আছে, আবার- যে আবার ট্রান্সফর্ম ভুল বললাম। করে জিরো ভেক্টর আসলে নাল স্পেস। না না, তুমি যে আবার ভুল ভুল বললা। যেই স্পেসে নাল ভেক্টর আছে সেটা নাল স্পেস হবে। আমি আবারও বলতে নাল স্পেন বললে মানে শুদ্ধ হয়ে যাবে এটা করাইতে স্যার। হবে। মানে ও আচ্ছা, তাদের বুঝতে আত্মীয় স্বজন ছাড়া কেউ নাই, তখন আর নাল স্পেস হবে। পারছি। জি স্যার। কথা বুঝছো? তুমি এক বাসায় আছো, এই জায়গায় সব কায়েস ফ্যামিলি এরকম না। কায়েস ফ্যামিলি হইতে হলে সব কায়েস ফ্যামিলির লোকজন হইতে হবে। কথা কি বুঝছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ক্লাসরুমে ইমরুল কায়েস আছে বলে আমরা সবাই কায়েস ফ্যামিলির লোক, এরকম তো না বিষয়টা। তো ওরকম বিষয়টা কথা বললে সবসময় এমন ভাবে বলতে হবে যেন কোনো খুঁত না থাকে। প্যান কথাটা বলতে। ঠিক আছে? আর কার্নেল শব্দটা বলা হয় অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। মানে ট্রান্সফরমেশন আর ম্যাট্রিক্স এর মধ্যে কিন্তু মিল আছে। ম্যাট্রিক্সও ওয়ান কাইন্ড অফ ট্রান্সফরমেশন হিসেবে রিলেট করা যায়। স্যার আর একটু বড় করে করতে হবে স্যার, সাউন্ড ছোট হয়ে যায়। অন্যরা শুনতে পাইছো? মানে কার্নেল শব্দটা একই সেন্সে ইউজ করা হয় ট্রান্সফরমেশন বা অপারেটরের ক্ষেত্রে, আর নাল স্পেস শব্দটা ইউজ করা হয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে। কনসেপ্টগতভাবে দুইটা জিনিস আসলে একই। বলতেছি যে কার ক্ষেত্রে কোনটা ইউজ করতেছো আসলে তুমি সেটা। আবার এই ম্যাট্রিক্সকেও বলা হয় ওয়ান কাইন্ড অফ ট্রান্সফরমেশন। সেই হিসেবে আমরা যদি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কার্নেল শব্দ ইউজ করি, নট কোনো সমস্যা নাই। তো এখানে আমরা এই যে ফাংশনাল, সেটা ম্যাট্রিক্স আকারে হতে পারে অথবা আমাদের ওই অপারেটর আকারেও হতে পারে। ঠিক আছে? তো আমরা দুইটাই বললাম যে এটা কার্নেল অথবা এফ এর নাল স্পেস এন। এনটা হচ্ছে নাল স্পেস নামে ইউজ করলাম। তার মানে কি, যেই সব ভেক্টরকে এফ এর মধ্যে দেওয়ার পরে রেজাল্ট 0 আসবে তারাই হচ্ছে এন এর মেম্বার। কথা কি বুঝছো জিনিসটা? যাদের যেসব ভেক্টরকে, যেসব হ্যাঁ ভেক্টর হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। পরিবর্তন হওয়ার পরে 0 হয়ে যাচ্ছে, যেসব ভেক্টর ইনপুট হিসেবে দেওয়ার পরে আউটপুট 0 আসতেছে, তারা হচ্ছে এন এর মেম্বার। হ্যাঁ, নাল ভেক্টর, তারাই নাল ভেক্টর। এজন্য এটা এন দিয়ে আমি নামের সাথে মিল করে এন বললাম আর কি। জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন বলতেছি এটা হচ্ছে ক্লোজড প্রপার সাবস্পেস অফ এইচ। হ্যাঁ, এই আমি তিনটাই বুঝাচ্ছি, কেন ক্লোজড হবে, এটা হবে, সবকিছু বুঝাচ্ছি। আগে আসো, সাবস্পেস কেন হবে? সাবস্পেস হবে কারণ ওই নাল ভেক্টর গুলো মিলিয়েই তো আমি আসলে স্প্যান করাইছিলাম। হ্যাঁ, এজন্য এটা নাল স্পেস হওয়ার কারণে এটা তো একটা সাবস্পেস হবেই। সাবস্পেস কার? এইচ এর সাবস্পেস। হ্যাঁ, এটা এমনি মনে রাখবা যে নাল স্পেস অটোমেটিক, যেহেতু স্পেস সেই হিসেবে সাবস্পেস হইতেই হবে তাকে। হ্যাঁ হ্যাঁ কথা বুঝছো? এবার হচ্ছে প্রপার কেন? প্রপার সাবস্পেস মানে কি, মূল স্পেস থেকে তার এলিমেন্ট কিছু না কিছু হলে কম থাকবে। জি স্যার। কারণ কি, এখন খেয়াল করো, এই আগেই বলছি যে এফ হচ্ছে একটা নন জিরো ভেক্টর, সরি নন জিরো ফাংশনাল। এই যে আমরা, জি স্যার। হ্যাঁ, তার মানে এমন কোন ভেক্টর আছে যেটা এফ এর মধ্যে ইনপুট দিলে আউটপুট 0 নাও আসতে পারে। কথা কি বুঝছো? তো সেই ভেক্টরগুলো তো এন এর মধ্যে আসবে না, মানে যাদেরকে ইনপুট দেওয়ার কারণে 0 আসতেছে না তাদেরকে তো আর আমি এন এর মধ্যে জায়গা দিতে পারবো না। কথা কি বুঝছো? জি স্যার। তার মানে মূল স্পেসের কিছু ভেক্টর থাকবে যারা এন এর মধ্যে নাই। এই কারণে প্রপার সাবস্পেস কি ক্লিয়ার? বুঝতে জি পারছো? স্যার। এবার আসো যে ক্লোজড কেন? ক্লোজড হওয়ার কারণটা হচ্ছে যে আগে ক্লোজড হওয়ার ডেফিনেশনটা কি ছিল সেটা আগে খেয়াল করো। আমরা যদি কোনো একটা কনভার্জিং সিকোয়েন্স নেই, হ্যাঁ, তাই সেই সিকোয়েন্সের যেই লিমিট সেটাও কি আমার ওই স্পেসের মধ্যে যদি থাকে তখন সেটা ক্লোজড হয়। ব্যাপারটা এরকম ছিল না? স্যার কনভার্জেন্স সিকোয়েন্সের লিমিট কথা বুঝছো? অথবা ক্লোজড হয়। লিমিট পয়েন্ট নিজের মধ্যে বিলং করবে, এটাও আরেকটা একই জিনিস, কিন্তু ঘুরে ফিরে দুই কথা দুই দিকে। এখন এফ যেহেতু কন্টিনিউয়াস ফাংশন, এই যে বলা আছে যে এন ক্লোজড হবে এফ এর কন্টিনিউটি প্রপার্টির কারণে। কন্টিনিউয়াস হওয়া মানে কি, আমি যদি একটা সিকোয়েন্স নেই, কনভার্জিং সিকোয়েন্সের প্রত্যেকের সাথে এফ রিলেট করায় আমি আউটপুট বের করতে থাকি, তাহলে আমাদের সেই ইনপুটের লিমিট পয়েন্টে ফাংশনটা যেই পয়েন্টে যায়
ওই যে আউটপুট গুলার সিকোয়েন্স একই পয়েন্টে মিলে যাবে। এটাই হচ্ছে তোমার কন্টিনিউটির বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যের কারণেই সেটা ক্লোজড হবে, কারণ ওই যে লিমিট পয়েন্ট নিজের মধ্যে ধারণ করে সেটা প্রমাণিত হবে আর কি। ঠিক আছে, তো এটা স্যার আরেকবার স্যার কন্টিনিউটি প্রপার্টিটা আরেকবার একটু বলেন স্যার, বুঝছেন না, আরেকবার বলেন আমরা ওই যে হাইনি-বোরেল ডেফিনিশন অফ থিওরাম, কন্টিনিউটি হ্যাঁ মনে ছিল, আছে? হেইনি-বোরেল থিওরাম ছিল, হ্যাঁ মানে স্যার কি এগুলো ছিল? মুখস্থ করছিলাম স্যার, এগুলো বুঝি না এই জন্য মনে নাই। বুঝো না, না বুঝে মুখস্থ করো কেন? এটা কথা কি, এটা ভাষ্য বুঝবা না? হেনিবরেল ডেফিনেশনটা হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারে যে ক্যালকুলাসে ডেফিনেশনটা পড়ছো তার থেকে একটা অল্টারনেট ভার্সন ছিল। মানে ব্যাপারটা ছিল, আমরা যদি একটা সিকোয়েন্স চুজ করি, জি স্যার, একটা কনভার্জিং সিকোয়েন্স চুজ করি, এখন এই ফাংশনের মধ্য থেকে সেই সিকোয়েন্সের প্রত্যেককে আমি দিয়ে দিয়ে নতুন আউটপুটের একটা সিকোয়েন্স বানাইলাম। কথার কথা চিন্তা করো। জি স্যার, এখন প্রথম সিকোয়েন্স মানে ইনপুটের সিকোয়েন্সের লিমিট ধরো গিয়ে হচ্ছে গিয়ে এক্স, মানে x1 x2 x3 ভাবে করতে করতে x এ গিয়ে কনভার্ট করে, ধরো ইনপুটের সিকোয়েন্সটা। আর আউটপুটের সিকোয়েন্স ছিল ওই যে f of x1 f of x2 f of x3 এইভাবে যাচ্ছে। ঠিক আছে, তো এদের লিমিট পয়েন্ট ধরো গিয়ে y। এখন যদি আমি আউটপুট ভার্সনে চিন্তা করি, তাদের এদের লিমিট পয়েন্টটা যদি f of xn, মানে ওই যে লিমিট, সরি f of x, কারণ x তো ছিল আমার আগের সিকোয়েন্সের লিমিট। জি স্যার, f of ইনপুট x, ছিল আগের সিকোয়েন্সে, f of x ইনপুট যদি, সিকোয়েন্সের লিমিট ছিল। হ্যাঁ, এখন এই ইনপুট সিকোয়েন্সের লিমিটের মধ্যে যদি আবার f নেই, মানে লিমিটকে এখন আমি আউটপুট হিসেবে যদি রিপ্রেজেন্ট করি, সেটা যদি y এর সাথে মিলে যায়, মানে খেয়াল করো যে ইনপুটের সিকোয়েন্সের লিমিট হচ্ছে গিয়ে x, আর ধরো আউটপুট সিকোয়েন্সের লিমিট হচ্ছে y। এখন আমার ইনপুট সিকোয়েন্সের যে লিমিট, সেটার মধ্যে যদি আমি f ইনপুট মানে f চালনা করি, f অপারেট করি, তাহলে আমার এখন আউটপুট সিকোয়েন্সের লিমিট কি আসার কথা? f of x। খেয়াল করে দেখো, চিন্তা করে দেখো, f of x হওয়ার কথা না স্যার? কিন্তু এই দুইটা যদি ডিসকন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে এই দুইটা নাও মিলতে পারে। ব্যাপারটা চিন্তা করো যে বলতেছি x1 x2 x3 এটা লিমিট যাচ্ছে ধরো x এ, আর f of x1 f of x2 f of x3 এটা লিমিট যাচ্ছে y এ। তো এখন ওই যে লিমিটে x আসে, সেখানে যদি f অপারেট করি তাহলে f of x হচ্ছে। এই f of x যদি এই y এর সাথে মিলে তখনই সেটা কন্টিনিউয়াস ফাংশন, যদি না মিলে কখনো ব্যতিক্রম দেখা দেয় তাহলে সেটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। মানে স্যার f of x equal to y বা y equal to y চলে আসতেছে এরকম? y equal to y না, f of x equal to y। আচ্ছা স্যার, কথা বুঝছো? মানে যেটা তোমরা ওই যে ক্যালকুলাসের ডেল্টা এপসিলন মেথডে l দিয়ে পড়ছিলা, হ্যাঁ, যে f of x equal to l আসতে হবে। হ্যাঁ, f of x equal to যদি l আসে তখন গিয়ে সেটা হচ্ছে কি আমি বলি কন্টিনিউয়াস লিমিট হয়, হ্যাঁ কন্টিনিউয়াস হয়। আচ্ছা বুঝতে পারছি স্যার, ওইটার সাথে কম্পেয়ার করুন। ঠিক আছে, বুঝছো? তাই এখানে এটা বলতেছে যে and ক্লোজড হবে কেন? আমি যদি এরকম একটা কনভার্জেন্ট সিকোয়েন্স নেই, তাহলে যেহেতু কন্টিনিউয়াস প্রপার্টি, তাহলে আমাদের ওই যে ইনপুটের যে লিমিট পয়েন্ট সেটার আউটপুট আর আউটপুট সিকোয়েন্সের লিমিট পয়েন্ট মিলে যাবে। এই কারণেই সেটা ক্লোজড হবে, কারণ আমাদের ওই যে নিজের লিমিট পয়েন্ট নিজের মধ্যে বিলং করে, এই প্রপার্টি স্যাটিসফাই করতেছে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন বলতেছি n পার্ট, আগে n বুঝো, nটা কি ছিল? নাল স্পেস, তাই না? জি স্যার। তো নাল স্পেসের পার্ট নিচ্ছি। পার্ট না মানে কি, যে সেই নাল ভেক্টরগুলোর সাথে যারা অর্থগোনাল তাদেরকে নিচ্ছি। এখন বলতেছে এটা একটা ফাঁকা সেট হওয়া পসিবল না, কারণ কি আমরা একটা থিওরেম অনুযায়ী জানি যে কোনো হিলবার্ট স্পেসকে তার কোনো একটা সাবস্পেস এবং সেই সাবস্পেসের অর্থগোনাল কমপ্লিমেন্টের ডাইরেক্ট সাম হিসেবে প্রকাশ করা যায়, স্প্লিট করে লেখা যায়, দুইটা অংশে বিভক্ত করে লেখা যায়, পার্টিশন দিয়ে লেখা যায় বলছিলেন। ঠিক আছে, লেখা যায়। তাহলে n যেহেতু প্রপার সাবস্পেস, প্রপার মানে কম আছে, কিছু কম আছে, তা সেই কমগুলা তো এইটার মধ্যে গিয়ে আশ্রয় নিতেই হবে। এই কারণে কি n পার্টটা কি ফাঁকা সেট হইতে পারে না। কথা বুঝছো? তো আমি যে বই থেকে যে বললাম যে ফাতেমা ম্যাডাম বই থেকে যে এটা নিছে, ওরা যে কোনো একটা ভেক্টর ইউ নিছে, আমি একটু কায়দা করে সেটাকে শুধু যে কোনো ভেক্টর না নিয়ে ইউনিট ভেক্টর নিছি, রেজাল্ট একই, প্রমাণ একই, জাস্ট আমি এটাকে ইউনিট ভেক্টর। এখন ইউনিট ভেক্টর যে কোনো স্পেসে থাকবে কিনা এটার কথা উত্তর আমাকে বুঝাই দাও। আমি যে কোনো স্পেস থেকে, আবার বলি যে এনও কিন্তু একটা স্পেস, সেটা তো আমরা আগে দেখে আসছি।
আবার জি, স্যার। হিলবার্ট স্পেসের প্রপার্টি অনুযায়ী জানি যে কোনো সেটের পার্ট সেটাও বাই ডিফল্ট স্পেসই হয়। তাই যে কোনো স্পেসে কি একক ভেক্টর কি থাকবেই থাকবে, এটা কি গ্যারান্টিড? এটা কি উত্তর করতে পারো কেউ? যে কোনো স্যার, স্পেসে হ্যাঁ, যে কোনো স্পেসে তো স্যার ইউনিট ভেক্টর থাকবেই। কি কারণে? স্যার আমরা যে স্যার ইউনিট মানে ভেক্টর গুলো তো স্যার মানে ইউনিট 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 করে করেই তো আমরা স্যার বড় ছোট করি, তাই না স্যার? বা অন্যভাবে যদি বলি স্যার, যে এক্সিস আছে, এক্সিস এর দিকে যে ভেক্টরটা আছে সে তো ইউনিটই স্যার। এরকম না, এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার হলো না। একটা ভেক্টর স্পেস তবে ইউনিট ভেক্টর থাকবে স্যার, কেন থাকবে সেটা এক্সপ্লেইন করতে পারতেছি না। কেউ এক্সপ্লেন করতে পারবা? উম, একক ভেক্টর কেন থাকবেই থাকবে, এটা কেন গ্যারান্টি দেওয়া যায়? হ্যাঁ স্যার, হুম, আমরা যদি স্যার মানে ওই ভেক্টরটাকে, অর্থাৎ ইউনিট ভেক্টরের ডেফিনেশন থেকেই তো স্যার বলা যাচ্ছে যে ইউনিট ভেক্টরটা থাকবেই। কেমনে প্রমাণ দাও যে ইউনিট ভেক্টর স্যার থাকবে? কোন একটা ভেক্টরকে আমরা ইউনিট ভেক্টর কখন পাই স্যার? কোন একটা ভেক্টরকে সেই ভেক্টরের মডুলাস দ্বারা ভাগ করলে স্যার ইউনিট ভেক্টর পাই না? হ্যাঁ, তো তাহলে স্যার আমরা তো জানি স্পেসের মধ্যে একটা ভেক্টরও থাকে এবং তার স্যার পরম মান মানে মডুলাসটাও থাকে, মডুলাস। ঠিক আছে স্যার? তো তাহলে স্যার আমরা যদি রেশিও বের করি তাহলে তো ইউনিট ভেক্টর পাবোই, এবং ইউনিট ভেক্টরও ওই স্পেসের মধ্যেই থাকবে, অর্থাৎ ক্লোজার প্রপার্টি থেকে স্যার বলতে পারি স্যার। হ্যাঁ ঠিক আছে, কথার মধ্যে ভুল পরে রয়েছে। একটা স্পেসে কোনো একটা ভেক্টর থাকলে তার এভরি টাইপ অফ মাল্টিপলও থাকে। কি কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। হ্যাঁ, কোনো একটা স্পেস স্যার ব্যাখ্যাটা কি স্যার আপনিও কি স্যার এটাই, নাকি স্যার আরো বেটার কিছু আছে স্যার? ঠিক আছে, কিন্তু তুমি বললা যে ভেক্টর থাকলে তার মডুলাসও থাকবে। মডুলাস তার ভেক্টর না, মডুলাস তার স্কেলার। হ্যাঁ স্যার। বলতে ওইটাই যে যে কোনো ভেক্টর থাকলে তার যে কোনো টাইপের মাল্টিপল সেই স্পেসের মধ্যে থাকবেই থাকবে, এটা ক্লোজার প্রপার্টি, তাই না? তাহলে এখন যেটা বললা যে কোনো ভেক্টরকে যদি আমরা তার নর্ম দিয়ে ভাগ করে দেই তাহলে তো সেটা একক ভেক্টর হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছো বাকিরা? তো আমরা এন পার্পের মধ্যে থেকে একটা ভেক্টর চুজ করলাম, একক ভেক্টর ইউ, ইউনিট ভেক্টর, এই জন্য এটা নাম দিলাম মনে রাখার জন্য ইউ। আচ্ছা, এখন এইচ এর মধ্যে থেকে যে কোনো এক্স এর জন্য আমরা একটা ভেক্টর ভি ডিফাইন করলাম, যে ভি এর মান হচ্ছে এফ অফ এক্স ইন্টু ইউ মাইনাস এফ অফ ইউ ইন্টু এক্স। এটাকে আমরা ডিফাইন করে নিলাম। ভিটার দিকে খেয়াল করো, এটা মনে রাখবা কিভাবে, এটা পরের লাইনে হিন্টস পাবা, যে এটা মুখস্থ রাখবা কিভাবে, যে ভি ইকুয়াল টু আমরা কত ধরবো। তো এখন খেয়াল করো এই দুই পাশে মানে এটা কি নিলাম, যে এই যে এফ অফ এক্স কিন্তু একটা স্কেলার, কারণ এফ কিন্তু একটা ফাংশনাল, এটা একটা স্কেলার ইনটু একটা ভেক্টর ইউ মাইনাস আরেকটা স্কেলার ইনটু এক্স, তার মানে ইউ আর এক্স এর একটা লিনিয়ার কম্বিনেশন কিন্তু আমরা নিচ্ছি। খেয়াল করে দেখো, আমরা হ্যাঁ হ্যাঁ স্যার। ভি কে নিচ্ছি অ্যাকচুয়ালি এক্স আর ইউ এই দুইজনের একটা কম্বিনেশন। খেয়াল করে বুঝছো? এবং জি স্যার। এই যে এই ইউ পার্টটা সেটা কিন্তু নেওয়া হয়েছে এন পার্ট থেকে, আর এক্স পার্টটা আমরা যে কোনো এক্স কিন্তু নিয়েছি, এই যে ফর অল এক্স নিয়েছি, এরকম ভাবে নিয়েছি। আচ্ছা, তো এখন খেয়াল করো, আমরা যদি দুই পাশে এফ অপারেটর দিয়ে দেই এই যে এই জায়গায়, মানে আমরা ভি এর উপরে এফ অ্যাপ্লাই করি, তাহলে এফ অফ ভি হচ্ছে, ঠিক আছে? এখন এফ যেহেতু লিনিয়ার ফাংশন, সে তো স্কেলার ছাড়াই সরাসরি ভেক্টরের উপরে গিয়ে আক্রমণ করবে, তাহলে যে এফ অফ এক্স ইন্টু এফ অফ ইউ হয়ে গেল মাইনাস এফ অফ ইউ ইন্টু এফ অফ এক্স হয়ে গেল। এই জায়গাটা বুঝতে পারছো কি? আমি এই লাইনে দুই জায়গায় কি করছি, দুই পাশে এফ অপারেটর দিয়ে দিছি, তাহলে আমার এফটা কাজ করবে শুধু ভেক্টরের উপরে, আর স্কেলার তো বাইরে থাকবে গুণাকার এমনিতেই। বুঝতে পারছো এখানকার ক্যালকুলেশনটা? বুঝতে পারছো? জি স্যার, পারছি। তো এটা মনে রাখার উপায় হচ্ছে যে যেন সব জায়গায় এফ হয়ে গেলে যেন রেজাল্ট জিরো হয়ে যায় এমন ভাবে সেট করা হয়েছে। তাহলে এখন এই স্কেলার কোয়ান্টিটি দুই জায়গায় তো সমান, তাহলে রেজাল্ট আসতেছে জিরো। তার মানে আমি যে কোনো এই যে ভি কে ডিফাইন করলাম, তাহলে ভি এর জন্য
এফ এর আন্ডারে রেজাল্ট আসতেছে 0, তার মানে অবভিয়াসলি ভি হচ্ছে একটা নাল ভেক্টর, এফ এর নাল ভেক্টর। ভি হচ্ছে এফ এর একটা নাল ভেক্টর। এই বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো ভি যদি এফ এর নাল ভেক্টর হয় তাহলে ভি আর ইউ এর ইনার প্রোডাক্ট 0 হবে। কারণ কি, ভি হচ্ছে এন এর মেম্বার আর ইউ হচ্ছে এন পার্পের মেম্বার। এই যে আমরা বলে নিছি যে ইউ হচ্ছে এন পার্পের মেম্বার, তাহলে দুই জায়গার দুই মেম্বার হলে তার যেহেতু অর্থোগোনাল কমপ্লিমেন্ট, অবভিয়াসলি তাদের ইনার প্রোডাক্ট কি হবে? 0 হবে না? বুঝতে পারছো এই লাইনটা? ভি হচ্ছে এন এর মেম্বার আর ইউ হচ্ছে তার কমপ্লিমেন্টের মেম্বার, তার মানে এই দুইজনের ইনার প্রোডাক্টের রেজাল্ট কি হবে? 0 হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? তো এই লাইন বুঝতে পারছো কি? এই লাইনটা কি বুঝতে পারছো? কোথায় গেল সব? স্যার পারছি স্যার। তো এখন এই এখানে যে ইনার প্রোডাক্টটা আছে, এখানে যে ভি আছে, সেই ভি এর বদলে আমি এই এক্সপ্রেশনটা বসাই দিব, মানে ইনার প্রোডাক্টটা এই এক্সপ্রেশনের সাপেক্ষে করব। তো পরের লাইনে এই ইনার প্রোডাক্টটাকে ভেঙে বড় আকারে এখানে লেখা হয়েছে এফ ভার্সনে। এই যে এখানে ভি এর বদলে এটা বসাই দেওয়া হয়েছে, এই এক্সপ্রেশনটা পরের লাইনে বসাই দেওয়া হয়েছে। তো পরের লাইনে বসানোর কারণে এখানে যেহেতু মাইনাস আছে, একটা ইনার প্রোডাক্ট স্প্লিট হয়ে দুইটা ইনার প্রোডাক্ট হয়ে গেল, একটা ইউ আর ইউ এর সাথে নিজের ইনার প্রোডাক্ট হলো, আরেকটা এক্স এর সাথে ইউ হলো, তার রেজাল্ট 0। তো আবার ইউ যেহেতু একক ভেক্টর, নিজের সাথে নিজের ইনার ভেক্টরের রেজাল্ট হবে 1, এই যে আমরা এখানে 1 লিখলাম, আর এটা যেভাবে আছে সেভাবে আমরা লিখে দিলাম। তাহলে এফ অফ এক্স, এটাকে আমরা দেখলাম, এটাকে লেখা যায় এফ অফ ইউ ইনটু হচ্ছে গিয়ে এক্স আর ইউ এর ইনার প্রোডাক্ট। ইনার প্রোডাক্ট। এখন এই যে এফ অফ ইউ, এটা তো টি স্কেলার, তাই না? তো এফ অফ ইউ কে আমরা কি করতে পারি? আবার তোমার ভিতরে নিয়ে যেতে পারি, ইনার প্রোডাক্টের ভিতরে নিয়ে যেতে পারি, এবং সেটা আমরা ইউ এর সাথে নিয়ে যাব, বিশেষ কারণে ইউ এর সাথে নিয়ে যাব। কেন? এটা একটু পরে খোলাসা হবে। আমরা এই স্কেলারটাকে যদি সেকেন্ড কম্পোনেন্টের সাথে নিতে চাই তাহলে অবভিয়াসলি কি সেটা কনজুগেট আকারে করে নিতে হবে। বের করলেও কনজুগেট করতে হবে, ভিতরে নিতে হলেও কি কনজুগেট করতে হবে। তা এখন খেয়াল করো, তার মানে আমাদের দরকার ছিল কি যে এফ ফাংশনের কার্যকারিতাকে একটা ইনার প্রোডাক্টের আকারে প্রকাশ করা। এটাই তো থিওরেমের মানে স্টেটমেন্ট, আমাদের টার্গেট ছিল নাকি, যে এমন কোন ভেক্টর পাওয়া যায় কিনা যেন এফ অফ এক্স কে আমরা এক্স আর ওয়াই এর ইনার প্রোডাক্ট আকারে লিখতে পারি কিনা। তো আমরা দেখতেছি যে না, হ্যাঁ, এফ অফ এক্স কে একটা ইনার প্রোডাক্টের শেপ দেওয়া যায়। এই যে সেই শেপটা এখানে, বুঝতে পারছো কি? তো আমরা যদি এই যে সেকেন্ড কম্পোনেন্টটাকে ধরে নেই ওয়াই, নাম দিলাম ওয়াই, কথার কথা, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স আর ওয়াই এর ইনার প্রোডাক্ট সকল এক্স এর জন্য, যেখানে ওয়াই হচ্ছে এফ অফ ইউ, এটা হচ্ছে তোমার এই যে কনজুগেট ইনটু হচ্ছে ইউ ভেক্টর। ইউটা কোথা থেকে নিছি? আমরা এন পার্প থেকে নিছি, মানে নাল ভেক্টরের সাথে অর্থোগোনাল যে কোনো একটা ভেক্টর নিছি। যে কোনো নাল ভেক্টরের একটা অর্থোগোনাল ভেক্টর হচ্ছে কি ইউ, অর্থনর্মাল। ইউটা হচ্ছে অ্যাকচুয়ালি কার সাথে অর্থনর্মাল? ওই যে তোমার একটা নাল ভেক্টরের সাথে অর্থনর্মাল। বুঝতে পারছো কি? তার মানে এরকম ওয়াই এক্সিস্ট করে, সেটা আমরা এস্টাবলিশ করলাম। এরকম একটা ওয়াই এস্টাবলিশ করে যেন আমরা এফ এর কার্যকারিতাকে খেয়াল করে দেখো। এফ এর কিন্তু ডেফিনেশন হয়তো অন্য কিছু আছে, আমাদের থিওরেম কি বলতেছে? এফ এর ডেফিনেশন যাই দেওয়া থাক, সেটাকে আমরা ইনার প্রোডাক্টের সাথে সাপেক্ষে প্রকাশ করতে পারি কিনা, এটা ছিল আমাদের থিওরেমের বক্তব্য। তো আমরা দেখালাম যে এফ অফ এক্স এর ডেফিনেশন যাই থাক, তো সেটাকে আমরা এরকম ইনার প্রোডাক্টের মাধ্যমে প্রকাশ করতে পারবো রেজাল্টটাকে। তো সেটাই হচ্ছে তাহলে যে এরকম ওয়াই এক্সিস্ট করে, আমরা প্রমাণ করলাম। এবার হচ্ছে এরকম ওয়াই যদি থাকেই থাকে, সেটা কি ইউনিক হবে? এটার গ্যারান্টি কি? মানে আমরা যে এখানে একটা ওয়াই এর কথা বলছি, এরকম কি আরো ওয়াই পসিবল যে সেম এক্স এর সাথে সেম ঘটনা ঘটাবে? এরকম কি পসিবল? সেটা বলতেছে না, পসিবল না, এটা ইউনিক হবে। সেটার প্রমাণটা কি? আচ্ছা, আমরা ধরে নিচ্ছি সকল এক্স এর জন্য এরকম দুইটা আলাদা আলাদা ওয়াই আছে, একটা হচ্ছে y1 আর একটা y2, যেন f of x equal to xy1 হয়, আবার f of x equal to xy2 ও হয়, দুইটা আলাদা আলাদা রেজাল্ট হয়। যদি এরকম হয়, তার মানে কি
এই দুই ইনার প্রোডাক্টের রেজাল্ট কি হবে আমরা সেম ধরে নিচ্ছি আপাতত। তো এই দুইটা ইনার প্রোডাক্ট যদি সেম হয় তাহলে এরকম আসলো। এখন কথার কথা আমরা দুই ইনার প্রোডাক্টটা একসাথে নিয়ে আসলাম এবং ওই যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির উল্টাটা করে একটা ইনার প্রোডাক্টে কনভার্ট করে নিয়ে আসতে পারি, এই যে এখান থেকে y1 - y2 তে নিয়ে আসতে পারি। এখন রেজাল্ট তাহলে কি 0 আসবে। এই ইনার প্রোডাক্টের রেজাল্ট 0 মানে এদের মধ্যে কমপক্ষে একজন তো 0 হবেই হবে, 0 ভেক্টর হইতেই হবে, তাই না? এখন x তো হচ্ছে আরবিটারি ভেক্টর, এ তো সবসময় 0 হবে কোনো গ্যারান্টি নাই। তাহলে একটা ভেক্টরের সাথে যে ভেক্টর ইনার প্রোডাক্ট করলে অলওয়েজ 0 হচ্ছে, তাহলে সেই এখানকার ভেক্টরটা তাহলে নিশ্চিতভাবে 0 হবে। তার মানে y1 আর y2 এটা 0 ভেক্টর, অর্থাৎ y1 আর y2 একই জিনিস। তার মানে Unique. আমরা যে y এর কথা বলতেছিলাম সেটা আসলে আলাদা কিছু না। একই সেম। বুঝতে পারছো? তো জি স্যার। এই প্রমাণটাই বললাম যে আমাদের খান্নার বইয়ে আরো ডিটেলস আকারে লেখা আছে, এটা একটু পড়বা, পড়ার চেষ্টা করবা। পরীক্ষায় তোমরা অল্টারনেটিভে লেখো যদি আসে, ওইটা এগুলো সমস্যা নাই। আমি বলতেছি 1 নম্বরটা পড়াটার কারণ হচ্ছে এটা আরো খোলাসা করে স্টেপ বাই স্টেপ আরো ভেঙে বোঝানো আছে। হ্যাঁ, তো যদি বুঝে পড়তে চাও এখানে প্রথম প্রমাণটা একটু পড়ে দেখবা। এই যে রিস রিপ্রেজেন্টেশন, মূল বেসিক একই, মূল ডিডাকশন একই, এখানে অনেক ইলাবোরেটলি আলোচনা করা আছে। এই হলো পার্থক্য। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে কম সময়ে পরীক্ষা লেখা শেষ করা, তাই না? হ্যাঁ, জি স্যার। এজন্য যেখান থেকে সবচেয়ে ছোট প্রমাণটা পাবা ওইটা নোট করবা, বাট ইম্পর্টেন্ট কথা বাদ না দিয়ে। এমন কিছু যেন বাদ না যায় যেটা তোমার ইম্পর্টেন্ট কথা বাদ পড়ে যায়। তো আজকে যা পড়াইলাম এগুলো যেন অন্য কোনো ক্লাসে গিয়ে আবার ভুলে না যাও, মনে থাকে যেন এই নাল স্পেস, নাল ভেক্টর, ইনশাআল্লাহ। আইগেন স্পেস, আইগেন ভেক্টর, আইগেন ভ্যালু, এগুলো যেন সারা জীবনে আর না ভুলো। হ্যাঁ স্যার। কথা বুঝছো? হ্যাঁ, জি স্যার। জি স্যার। এগুলো যদি আরো কোনোদিন স্যার ভুলে গেছি মনে নাই, তখনই ক্লাস শেষ করে দেবো, আর তোমাকে ব্যাসেরই কোনো ক্লাস নেবো না, ওই ক্লাস ওখানেই বন্ধ। ওই না স্যার, দেখেছি তো ওই যে স্যার কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন যে পড়াইলেন, বেসিস পড়াইছেন আগে প্রিভিয়াস ক্লাসগুলোতে, তারপরে স্যার এই যে স্প্যান বুঝাইছেন পিলার দিয়া, এগুলা সব দেখছি তো স্যার, এগুলা তো স্যার মনে আছে। তো দেখছো, দেখলে হবে না, এগুলো খাইয়ে ফেলা যাবে না, এগুলো মনে না রাখবা। ইনশাআল্লাহ স্যার, হবে না স্যার। ঠিক আছে, বিশেষ করে আইগেন ভেক্টর এটা মনে রাখবা, খুব কমন একটা কোশ্চেন, বহু জায়গায় তোমার কোশ্চেন করবে এই জিনিসটা যে আইগেন ভেক্টর কি জিনিস ভাই বলেন তো। ঠিক আছে, বা তুমি এখন বুঝো যে আইগেন ভেক্টর জিনিসটা কি। আইগেন ভেক্টর, আইগেন শব্দের মানে কি পড়ছো? আইগেন শব্দের মিনিংটা কি? সিমিলার, একই, এরকম টাইপের। হ্যাঁ, আমি চেঞ্জ করার পরও সিমিলার টাইপের আরেকটা ভেক্টর পাইতেছি, ইনপুট দিলাম, সিমিলার একটা ভেক্টর পাইলাম। সিমিলার মানে ম্যাথমেটিক্যালি বোঝায় যে প্যারালাল, ওইটাই সিমিলার ভেক্টর। সিমিলার ভেক্টর মানে কি? যে আমার একই ডিরেকশনে আছে, একই ধারক রেখার মধ্যে আছে, এই কারণে সেটা আইগেন। বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। তো আজকে ক্লাস এ পর্যন্তই, আবার আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো। সালাম আলাইকুম রহমতুল্লাহ স্যার। স্যার আপনিও ভালো থাকেন স্যার, জাযাকাল্লাহ খাইর।